নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। ঋণ শোধ করো বাবা, ঋণ শোধ করো। সবসময় মনে রাখবে, যে ভাতটা তুমি খাচ্ছ সেটা কোনো একজন কৃষক ফলিয়েছেন। যে বাড়িটাতে তুমি বাস করছো, মনে রাখবে সেই বাড়িটা অনেক শ্রমিকের ঘাম রক্ত দিয়ে গড়া। এই কথাগুলি অন্তর দিয়ে বলে গেছেন আজিজুল হক। হ্যাঁ, গতকাল 21শে জুলাই ছিল আজিজুল হকের মৃত্যুদিন। আজকে বিশেষভাবে ওর কথা মনে পড়ছে। এই যে শুরুতে দুটো লাইন বললাম, এরকম অনেক মূল্যবান কথা, মহার্ঘ কথা আজিজুলদা বলে গেছেন। নানা বিষয়ে অত্যন্ত মুদ্রিত হবার মতো কথা আলোচনা তিনি করেছেন। আজিজুল হকের প্রয়াণে খবরের কাগজে দেখেছিলাম, একটি খবরের কাগজে লেখা হয়েছে, আজিজুল হকের প্রয়াণে শেষ হলো নকশালপন্থীদের অন্তিম আগুন। এ ধরনের কোনো একটি লাইন। আজিজুলদা মরণোত্তর দেহ দান করে গিয়েছিলেন। ওর মৃত্যুর পর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের কল্যাণ ভট্টাচার্য মহাশয় একটি কথা বলেছিলেন, মনে আছে, যে এই মানুষটির, এই প্রণম্য মানুষটির, এই শ্রদ্ধেয় মানুষটির দেহ আমাদের কাছে এসেছে, আমরা তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে গ্রহণ করেছি। খুবই দামি একটি বডি আমাদের কাছে, এবং আরও দামি চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রদের কাছে। আজকে আপনাদের আজিজুল হকের একটি বিখ্যাত গ্রন্থ, কারাগারে 18 বছর, বহুকাল আগে এই বইটি পড়েছিলাম, তারপর বারবার পড়েছি। খুব মূল্যবান কিছু কথা এই বইটিতে লিপিবদ্ধ করে গেছেন। কারাগারের জেল জীবনের কাহিনী তো লিখেইছেন, সঙ্গে আরও অনেক কথা। 85 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, জীবনের প্রায় 2 দশক তিনি সংশোধনাগারেই কাটিয়েছেন। ভারী চমৎকার একটি গ্রন্থ এই কারাগারে 18 বছর গ্রন্থটি, বইটি। আমি এর প্রথম পর্বের সামান্য একটু অংশ আপনাদের পড়ে শোনাই। ইচ্ছে আছে সম্ভব হলে মাঝে মধ্যে এই বই থেকে কিছু কিছু অংশ আপনাদের
পড়ে শোনাব। আপনাদের অনেকেরই হয়তো এই বইটি নিজেদের সংগ্রহে রয়েছে, একাধিকবার পড়েছেন। যারা পড়েননি বা যারা পড়েছেন, নতুন করে আরেকবার কিছু কিছু অংশ শুনলে মনে হয় ভালোই লাগবে, হয়তো কাজেও দেবে। প্রথম পর্বের সহ শিরোনাম এ লেখার ইতিহাস। কি চমৎকার গদ্য দেখুন। বাবাই বড় হচ্ছে, বাবার সম্পর্কে ওর এখন অসীম কৌতূহল। এত লোক প্রশংসা করে, তার থেকেও বেশি লোক গালাগালি দেয়। যত লোক ভালোবাসে, বেশি না হলেও প্রায় সমসংখ্যক লোক ভয় করে। এ কেমন বাবা? তাই এখন ও প্রায়ই জানতে চায় বাবার জীবন। বিশেষ করে ১.৫ বছর বয়স থেকে ও বাবাকে দেখছে জালের ফাঁকে, জেলে। জেল বস্তুটাই বা কী? বিশেষ করে যে লোকটার ১৮ বছর ওই পাঁচিলের ভেতর কাটল, সেই জগৎটাই বা কেমন? ওর এসব প্রশ্নের উত্তর দেবার জন্যই এ লেখার অবতারণা। এখন বুঝতেই পারছি আর বেশি দিন তো নেই, চরম মুক্তির জন্য দিন গুনছি। সুতরাং বলেই যাই না কেন কারাগারের কথা। স্মৃতিকথা লেখার আমি বিরোধী কারণ আমি মনে করি যারাই স্মৃতিকথা লেখেন প্রত্যেকেই মেগালোম্যানিয়ার রোগী, যতই সেলফ ক্রিটিক্যাল হন না কেন। স্মৃতিকথার সেলফ ক্রিটিসিজম ব্যজস্তুতি, দেখাবার আপ্রাণ চেষ্টা, দেখো আমি কত মহান। আমি নিজেকেও ছাড়িনি। ইতিহাসের উপাদান হিসাবে এগুলোর মূল্য তো নেই। কেউ কিছু খুঁজে পেলে সেটা তার কৃতিত্ব। কথা লেখকের নয়। তাছাড়া আমি ইতিহাস গড়ার শ্রমিক, ইতিহাস রচনার কারিগর নই। কি চমৎকার! তাছাড়া আমি ইতিহাস গড়ার শ্রমিক, ইতিহাস গড়ার কারিগর নই। তাই এটা স্মৃতিকথা নয়, বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়ার আগে কিছু না বলা কথা। সব থেকে বিতর্কিত মানুষটার মনের ভার হালকা করা। কেউ যদি কিছু খুঁজে পান, সেটা তার দায়িত্ব, আমার নয়। একটা ত্রুটি ছিদ্রান্বেষীরা খুঁজে তো পাবেনি, সেটা হলো আমির প্রাদুর্ভাব। আমির আগে সমাজে আমরা সৃষ্টি হয়েছে। ভাষাতত্ত্বের ইতিহাস তো প্রমাণ করেছে মানুষ আগে বাক্যের ব্যবহার শিখেছে, তারপর পৃথক পৃথক শব্দের মানে জেনেছে। আগে সে চিৎকার করে সঙ্গীদের বলেছে ওই বনে বাঘ আছে। তখন সে বন বাঘ আছে এসব কথার আলাদা আলাদা মানে জানত না। এরকমভাবে সমষ্টি থেকে ব্যক্তি, তবুও তো আমার যখন পায়খানা পায়, তখন তো বলি না আমাদের পায়খানা পেয়েছে। তখন আমি এসেই যাই। ভোগান্তিটার ভোগ যখন আমাকেই করতে হয়, অভিজ্ঞতাটা যখন আমার ইন্দ্রিয়গুলো ক্ষতবিক্ষত করেই সঞ্চয় করতে হয়, তখন তো আমি একটা ব্যাপার বটে। ব্যক্তির আর সমষ্টির এই যে দ্বন্দ্ব, এটা আছে, থাকবে। সমষ্টির অংশ ব্যক্তি, ব্যক্তির মিলনে সমষ্টি হয় না, নয়। সেই সকলের আমিত্বটাই আমি হয়ে ফুটে উঠেছে। তাই এটা স্মৃতিকথা নয়, ভোগান্তির বৃত্তান্ত। এর জন্য আমার এতটুকু গ্লানি নেই অনুশোচনা। কেনই বা থাকবে? এবার দেখুন দুটি লাইন সাংঘাতিক।
দিয়েছি যা পেয়েছি তো তার থেকে অনেক বেশি। হাত দিয়েছি, পা দিয়েছি, বৈদ্যুতিক শকে যৌন জীবন বিসর্জন দিয়েছি। নিউরনগুলো শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ মস্তিষ্ক দিয়েছি। পেয়েছি সারা অঙ্গে ক্ষত, অক্ষত শুধু শুধু হৃদয়ের ভালোবাসা। ক্ষতের বিনিময়ে ভালোবাসা, সেটা কি কম পাওয়া? আজও তাজা আমার হৃদয় যে ভালোবাসতে পারে। ক্ষতগুলো যদি না থাকতো, থাকতো না ঘৃণা। থাকলে, যেটা না থাকলে থাকে না ভালোবাসা। দেখুন, এই যে আমি আরেকবার আপনাদের একটু পড়ে শোনাই, এই জায়গাটি আমি বলছিলাম। এই দিয়েছি যা পেয়েছি তো তার থেকে অনেক বেশি। হাত দিয়েছি, পা দিয়েছি, বৈদ্যুতিক শকে যৌন জীবন বিসর্জন দিয়েছি। নিউরনগুলো শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ মস্তিষ্ক দিয়েছি। পেয়েছি সারা অঙ্গে ক্ষত, অক্ষত শুধু হৃদয়ের ভালোবাসা। ক্ষতের বিনিময়ে ভালোবাসা, সেটা কি কম পাওয়া? আজও তাজা আমার হৃদয় যে ভালোবাসতে পারে। ক্ষতগুলো যদি না থাকতো, থাকতো না ঘৃণা। যেটা না থাকলে থাকে না ভালোবাসা। একটা ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনালাম। একটা সময়ও পেরিয়ে গেল, এর মধ্যে বৃষ্টি আসছে। তো যাই হোক, এই এরকম চেষ্টা করব কারাগারে 18 বছর এই বই থেকে কিছু কিছু অংশ আপনাদের পড়ে শোনাতে, তার সঙ্গে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা। আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আপনারা যারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের মতো কথাকুঞ্জ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।